ভারতের আহমেদাবাদে লন্ডনগামী বিমান বিধ্বস্ত 242 আরোহীর মাঝে অলৌকিকভাবে বেঁচে গেলেন একজন বিশ্বনেতাদের শোক। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের সাক্ষাৎ গ্রহণ করেন কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। ডক্টর ইউনুস তারেক রহমান বৈঠক কাল নির্বাচনের সময় নিয়েই হবে মূল আলোচনা, লন্ডনের দিকে তাকিয়ে পুরো দেশ। বৈরী আবহাওয়া, রোজা সহ নানা কারণে এপ্রিলে নির্বাচন চ্যালেঞ্জিং, বলছে বিভিন্ন দল, সমঝোতা না হলে অস্থিরতা শঙ্কা। করোনা মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য অধিদপ্তর, বিভিন্ন হাসপাতালে যাচ্ছে নমুনা পরীক্ষা কিট, মাস্ক ব্যবহারে উদাসীন মানুষ। ঈদ ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ, রেল, সড়ক এবং নৌপথে বেড়েছে চাপ, বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড়। এবং আগামী 1 বছরের জন্য টাইগারদের ওয়ানডে অধিনায়ক মেহেদী মিরাজ, 3 ফরম্যাটে 3 অধিনায়ক নীতি বাস্তবায়ন বিসিবির। আমন্ত্রণ, সংবাদ রাত শুনছিলেন শিরোনাম, সাথে আছি বিপাশা চক্রবর্তী। 242 আরোহী নিয়ে ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের বেশিরভাগ আরোহী নিহত হয়েছে, তবে এই যাত্রায় অলৌকিকভাবে বেঁচে গেছেন একজন, এমন দাবি পুলিশের। এ ঘটনায় শোক নেমেছে পুরো ভারত জুড়ে। একে মর্মান্তিক দুর্ঘটনা আখ্যা দিয়ে শোক জানিয়েছেন মোদি, মমতা সহ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সহ বিশ্ব নেতারা। আরও জানাচ্ছেন লুৎফর কবির। গুজরাটের আহমেদাবাদ বিমানবন্দর থেকে 242 আরোহী নিয়ে লন্ডনের উদ্দেশ্যে উড়াল দেয় এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। উড়ার 5 মিনিটের মাথায় বিমানবন্দরের পাশেই এভাবে হঠাৎ আছড়ে পড়ে বিকট বিস্ফোরণে ধরে যায় আগুন। মুহূর্তেই কালো ধোঁয়ায় ছেয়ে যায় আশপাশ। বিমানটিতে ছিলেন ক্রুসহ 242 আরোহী। ঘটনাস্থলে দমকল বাহিনীর পাশাপাশি উদ্ধার কাজে যোগ দেয় স্থানীয়রাও। মেডিকেল ছাত্রাবাসে বিমানটি পড়ে আছে দুমড়ে মুচড়ে। প্রিয়জনের খোঁজে ঘটনাস্থলে স্বজনরা। यहाँ पे जो ऑफिस से बाहर निकला तो मैंने देखा कि आवाज, जोर से आवाज आया विंग्स का, फिर पूरा धुआं भर गया। তবে এ যাত্রায় অলৌকিকভাবে বেঁচে গেছেন রমেশ বিশ্বাস কুমার নামের এক যাত্রী। তিনি বিধ্বস্ত বিমানের 11A আসনের যাত্রী ছিলেন বলে জানা গেছে। বেসামরিক বিমান চলাচল অধিদপ্তরের প্রধান ফয়েজ আহমেদ জানান, 825 ফুট উচ্চতায় পৌঁছানোর পর দুপুর 1:38 বিধ্বস্ত হয়। এটি বোয়িং সংস্থার B787 ড্রিমলাইনার বিমান। গন্তব্য ছিল লন্ডন। ফ্লাইটে 169 ভারতীয় নাগরিক, 53 ব্রিটিশ নাগরিক, 1জন কানাডীয় এবং 7 জন পর্তুগিজ ছিলেন। নিজ দেশের নাগরিক নিহতে শোক জানিয়েছে ব্রিটিশ পার্লামেন্ট। ভারতে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা। ব্রিটিশ নাগরিকদের পরিবারকে সহায়তায় জরুরি ভিত্তিতে কাজ করছে আমাদের টিম। বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামাজিক মাধ্যমে পোস্টে এ ঘটনাকে হৃদয় বিদারক আখ্যা দিয়েছেন তিনি। শোক জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ছাড়াও বিশ্বের অনেক দেশের সরকার প্রধান। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই প্রথম বোয়িং 787 মডেলের বিমান বিধ্বস্ত হলো। ভারতের আহমেদাবাদে এই দুর্ঘটনায় প্রাণ গেলেও 241 আরোহীর। 14 বছর আগে চালু এই মডেলটি এই পর্যন্ত 1 বিলিয়ন যাত্রী বহনের মাইল ফলক করেছে। এই বহরটি 50 লাখ ফ্লাইট চালিয়েছে এবং 3 কোটিরও বেশি ঘন্টা ফ্লাইট পরিচালনা করেছে। বোয়িং 787 বিধ্বস্তের বিষয়ে তথ্য সংগ্রহ করছে বোয়িং কর্তৃপক্ষ, জানাচ্ছেন AH হিমেল। ভারতের আহমেদাবাদের সারদার প্যাটেল বল্লভভাই বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশ্যে উড্ডয়নে কয়েক মিনিটের মধ্যে বিধ্বস্ত হয় বোয়িং 787। বোয়িং কোম্পানি বলছে এই মডেলের বিমান প্রথম এমন দুর্ঘটনার সম্মুখীন হলো। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর 1:38 আহমেদাবাদের আবাসিক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিমানটি 825 ফুট উচ্চতায় পৌঁছানোর পর হঠাৎ নিচে নামতে থাকে। এক পর্যায়ে আগুন ধরে বিধ্বস্ত হয়। বিপদের আশঙ্কা করে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে মেডে কল করেছিলেন পাইলট, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি।
বোয়িং বলছে তাদের তৈরি 1175টি বোয়িং 787 বিমান 50 লাখ উড্ডয়ন পরিচালনা করেছে। আকাশে উড়েছে 3 কোটি ঘন্টা। 10,000 পাইলট, 8,200 ক্যাপ্টেন ও 1100 জন সহ পাইলটের এই মডেলের বিমান উড়ানোর অভিজ্ঞতা রয়েছে বলে জানা যায়। এই দুর্ঘটনার নির্দিষ্ট কারণ এখন পর্যন্ত জানা যায়নি। হিমেল, দেশ টিভি, ঢাকা। ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে বিশেষজ্ঞরা দিয়েছেন নানান মতামত। যান্ত্রিক ত্রুটি, পাইলটের দক্ষতা নিয়ে উঠছে প্রশ্ন। এমনকি আবহাওয়া, রানওয়ে, ল্যান্ডিং এবং টেক অফ গিয়ার নিয়ে ত্রুটির কারণেও এমন দুর্ঘটনা ঘটতে পারে বলে জানান। বিস্তারিত তদন্তের কথা বলেন বিশেষজ্ঞরা। আরও জানাচ্ছেন ফাতিমা তাসনিম। ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্তের ঘটনায় নানা প্রশ্নের মুখোমুখি এয়ার ইন্ডিয়া। প্রথমবারের মতো বোয়িং 787 মডেলটি এমন দুর্ঘটনার কবলে পড়ল। ঠিক কী কারণে উড্ডয়নের 5 মিনিট পরই আছড়ে পড়ে বিমানটি, এ নিয়ে মতামত দিয়েছেন বিশেষজ্ঞরা। নিখুঁতভাবে উড্ডয়ন হলেও কিছুক্ষণ পরই নিচে নামতে শুরু করে বিমানটি। এ অবস্থায় বেশ কিছু কারণ উল্লেখ করেছেন বিমান পরিচালনা বিশেষজ্ঞ অনিতা মেন্দিরাত্তা। এর মধ্যে বিমানের যান্ত্রিক ত্রুটি ও পাইলটের নিয়ন্ত্রণ কৌশল নিয়ে তুলেছেন প্রশ্ন। এমনকি আবহাওয়া ও রানওয়ে নিয়েও কথা বলেন তিনি। যখন একটি বিমান উড্ডয়ন করে তখন একাধিক প্রযুক্তি একসঙ্গে কাজ করে। ওড়ার মুহূর্তে প্রবল বেগে বাতাসের চাপ প্রয়োগের সময় সকল প্রযুক্তি সফলভাবে কাজ করা অত্যন্ত জরুরি। বিশেষত পাইলটের কৌশল ও ট্রাফিক নিয়ন্ত্রণ পরিচালনা বড় ভূমিকা রাখে। এছাড়াও রানওয়ে স্বচ্ছতা ও পরিবেশের প্রভাবেও এমন ঘটতে পারে। দুর্ঘটনায় একটি অন্যটিকে প্রভাবিত করতে পারে। তদন্তের সময় প্রতিটি উপাদান পৃথকভাবে যাচাই করতে হবে। আরও বলেন, বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্তের ঘটনা বিরল। 130 টন জ্বালানি সহ পরিপূর্ণ ক্ষমতা নিয়ে উড়তে শুরু করে বিমানটি, ফলে সর্বোচ্চ শক্তি নিয়ে বিস্ফোরণ ঘটে। আমরা স্বাভাবিকভাবেই রানওয়ের দিকে তাকাই। বিমানটির ল্যান্ডিং গিয়ার ও টেক অফ গিয়ারের অবস্থানের বিশেষ ভূমিকা রয়েছে। প্রোটোকলের কোনো সমস্যা ছিল কি, ফ্লাইটের গতিবিধি ও বিমান ট্রাফিক রেকর্ডিংগুলিও পর্যালোচনা করতে হবে। ককপিটে কোনো ত্রুটি আছে কিনা সেটিও জানা জরুরি। 130 টন জ্বালানির পূর্ণ ক্ষমতা নিয়ে উঠতে শুরু করে বিমানটি। এর ফলে বিশাল বিস্ফোরণ ঘটে। এটি মোকাবেলা করা খুব কঠিন হবে। সাবেক ক্যাপ্টেন ও বিমান পরিচালনা বিষয়ক বিশেষজ্ঞ সৌরভ ভাটনাগার সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানান, সম্ভবত বিমানটি উড্ডয়নের পরপরই কয়েকটি পাখি আঘাত হানে। ফলে দুটি ইঞ্জিনই বিকল হয়ে যাওয়ায় বিমান আকাশে থাকার সামর্থ্য হারিয়ে ফেলে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাজ্য সফরের তৃতীয় দিনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এই তথ্য নিশ্চিত করেছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। দিনের শুরুতে স্থানীয় সময় সকাল 11:20 থেকে 11:50 পর্যন্ত রাজা চার্লস তৃতীয়ের সঙ্গে অডিয়েন্সে অংশ নেন অধ্যাপক ইউনূস। এ সময় বাংলাদেশের সংস্কার কার্যক্রম নিয়ে কথা হয় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের সঙ্গে। এরপর স্থানীয় সময় দুপুর 1:30টায় তিনি রাজা চার্লস তৃতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা। স্থানীয় সময় বিকাল 3টা পর্যন্ত এই অনুষ্ঠানে থাকেন তিনি। বিকাল 3:30টায় তিনি হাউস অব কমন্সের স্যার লিন্ডসলে ওয়েলের সঙ্গে একান্ত বৈঠক করেন। বৈঠকে দ্বিপাক্ষিক সহযোগিতা, সামাজিক ব্যবসা এবং জলবায়ু পরিবর্তন সহ বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করা হয়। চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজারের একটা ওয়ান অন ওয়ান একটা মিটিং হয়েছে। এটা একটা প্রাইভেট মিটিং ছিল। এটা ওনারা দুইজনই ছিলেন ওই মিটিংয়ে, এবং সেই মিটিংয়ে বাংলাদেশের যে একটা বড় রকমের একটা যে ট্রানজিশন হচ্ছে সেগুলো নিয়ে কথা হয়েছে। আর আমাদের চিফ অ্যাডভাইজার কিং চার্লসকে জানিয়েছেন যে তারা কি কি রিফর্ম ইনিশিয়েটিভ নিয়েছেন। কাল হাই ভোল্টেজ লন্ডন বৈঠকে মিলিত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমান। বিশ্লেষকরা বলছেন, ঐতিহাসিক এ বৈঠকে আগামী জাতীয় নির্বাচনের সময় নিয়েই মূল আলোচনা হবে। গণতন্ত্রের সূতিকাগার যুক্তরাজ্যে এই বৈঠক থেকেই বাংলাদেশের গণতন্ত্রের উত্তরণের দুয়ার খুলবে। রাজনীতিতে আসবে সুবাতাস, সূচনা হবে নতুন দিগন্তের। এই বৈঠকের দিকেই তাকিয়ে রয়েছে পুরো দেশবাসী। আরও জানাচ্ছেন নাইম আফসান।
পুরো বাংলাদেশ এখন চেয়ে আছে লন্ডনের দিকে। শুক্রবার সকাল 9টায় ডরচেস্টার হোটেলে বসছে হাই ভোল্টেজ মিটিং। মিলিত হবেন বাংলাদেশের সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন 2 ঘন্টার এই বৈঠকে মূল আলোচনা হবে আগামী নির্বাচনের সময়সূচি নিয়ে। ডক্টর ইউনূস এপ্রিলের প্রথমার্ধে দেশে জাতীয় নির্বাচন করার যে ঘোষণা দিয়েছেন তাতে আপত্তি প্রধান দল বিএনপির। লন্ডন বৈঠকেই এই সমস্যার সমাধান হবে, নিষ্পত্তি হবে সব সংকটের, এমন আশা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। তিনি মনে করেন বৈঠকটি হবে জাতির জন্য দিক নির্দেশনামূলক। আমি বিশ্বাস করি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের নেতা জনাব তারেক রহমানের বৈঠকটি একটি দিক নির্দেশনামূলক এবং জাতির টার্নিং পয়েন্ট হিসেবে বিবেচিত হবে, কারণ এই বৈঠকেই অনেক কিছুই দুইজনের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে জাতীয় ইস্যুগুলো নিষ্পত্তি করা সম্ভব হবে। সরকারের পক্ষ থেকে আয়োজন করা লন্ডন বৈঠক ফলপ্রসূ হবে বলে আশা করছেন দুই পক্ষই। এই বৈঠকেই বিএনপির সঙ্গে সরকারের সব মতপার্থক্য ও দূরত্ব কেটে যাবে বলে আশায় বুক বেঁধেছেন দেশের মানুষ। বিএনপির নেতা আমির খসরু লন্ডনে গেছেন। জানা গেছে বৈঠকের ব্যাপারে তিনি তারেক রহমানকে সহযোগিতা করবেন, তবে ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকে থাকবেন না তিনি। মূল বৈঠকটি হবে 1-to-1। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন বৈঠক ঘিরে দুই পক্ষেই ছাড় দেওয়ার মানসিকতা ফুটে উঠেছে, আর তাহলে সব টানাপড়ন দূর হবে, কেটে যাবে আস্থার সংকট। লন্ডন বৈঠকেই খুলে যেতে পারে জাতীয় ঐক্যের দরজা। 4 দিনের রাষ্ট্রীয় সফরে লন্ডনে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। হাই ভোল্টেজ বৈঠকটি হবে যে হোটেলে, সেই ডরচেস্টার হোটেলেই উঠেছেন ডক্টর ইউনূস। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে যারা অপপ্রচার চালাচ্ছে তা এক ধরনের বাতুলতা বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তার আশা এই বৈঠক আগামী নির্বাচন, সংস্কার এবং গণতন্ত্রকে সামনের দিকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এতে জনগণের প্রত্যাশা পূরণ হবে উল্লেখ করে দলের পক্ষ থেকে বৈঠকে সাফল্য কামনা করেন। এ সময় উন্নয়নের নামে আওয়ামী লীগ নেতাদের লুটপাট করা অর্থ বিদেশে পাচারের বিষয়টি আড়াল করতে নানান ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। যে বিষয়গুলি এখন ডিসকোর্স সারা বাংলাদেশে, এগুলোর মানে একটা সমাধান বেরিয়ে আসবে বা এগুলো নিয়ে একটা মূল বার্তা সেখান থেকে আসবে, এই প্রত্যাশা মানুষ করছে। তো আমাদেরও সেই প্রত্যাশা। এটা খুবই উচ্চ পর্যায়ের একটি বৈঠক। এপ্রিলের প্রথমার্ধে জাতীয় নির্বাচন করতে নানান চ্যালেঞ্জে পড়তে হতে পারে সরকারকে, বলছেন রাজনীতিবিদ এবং রাজনৈতিক বিশ্লেষকরা। তারা বলছেন ওই সময় বৈরী আবহাওয়া, রোজা এবং এইচএসসি পরীক্ষার মতো প্রতিবন্ধকতা মুখে পড়বে নির্বাচনী প্রচারণা। শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে লন্ডনে তারেক রহমানের বৈঠকে নির্বাচনের সময় নিয়ে সমঝোতা না হলে এই নিয়ে দেশে অস্থিরতা বাড়বে বলে মনে করছেন তারা। আরো জানাচ্ছেন নিয়াজ মোর্শেদ। দলের ঐকমত্যে পৌঁছার একান্ত প্রয়াস। জাতির উদ্দেশ্যে ভাষণে গেল 6 জুন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ঘোষণা করেছেন এপ্রিলের প্রথমার্ধের কোনো একদিন হবে জাতীয় নির্বাচন। 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। তবে এতে আপত্তি জানিয়ে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চেয়েছে বিএনপি সহ 53টি রাজনৈতিক দল। তারা বলেছে সংস্কার ও বিচার কার্যক্রম চলমান রেখেই নির্বাচন সম্ভব। এপ্রিল নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয়। এ সময় কি কি সমস্যা হতে পারে জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সবসময় ফেব্রুয়ারির পরে পাবলিক পরীক্ষা থাকে, তারপরে আবহাওয়া ঠিক থাকে না, বিশেষ করে এপ্রিল থেকে শুরু হয়। বাংলাদেশে ঘূর্ণিঝড়ের যত ইতিহাস আছে এটা এপ্রিল মাসেই হয়েছে। যেহেতু সংস্কার বিচার এগুলো কোনো সমস্যা নয়, এগুলো চলবে চলমান প্রক্রিয়া, সুতরাং আর কোনো অজুহাতে নির্বাচন ডিসেম্বরের পরে পিছানোর আমরা কোনো কারণ খুঁজে পাইনি। এপ্রিলে বৈরী আবহাওয়া থাকে, এর আগে রমজান মাস ও এইচএসসি পরীক্ষা, তাই ডিসেম্বরের আগেই জাতীয় নির্বাচন করার দাবি সিপিবির এই নেতার। এপ্রিল মাস এটা খেয়াল করলে আমরা দেখব যে আগামী বছর জানুয়ারির পরপরই আমাদের দেশে শবে বরাত, রমজান, পরীক্ষা এবং তারপরে আবহাওয়া যে বৈরী পরিস্থিতি থাকবে, তাতে করে নির্বাচনের জন্য এটা কোনো উপযুক্ত সময় বলে আমরা মনে করি। আর রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সব পক্ষ একটু ছাড় দিলেই দেশের এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব। জুলাই গণহত্যার বিচারের ধীরগতির সমালোচনাও করেন তারা। সেরকম অন্তর্বর্তী সরকার মন্থর গতি যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাকে এক্সপিডাইট করা, যেরকম বিচার
বিচারে যে প্রসেস চলছে আমি তো মনে করি যেটা শুভঙ্করের ফাঁকি চলছে। শুক্রবার ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের লন্ডনে বৈঠকে এসব সংকটের সমাধান হবে বলে আশা করছেন সবাই। আর এখানেও সমঝোতা না হলে দেশে অস্থিরতা আরও বাড়বে বলছেন এই বিশ্লেষক। প্রফেসর ইউনূসের সঙ্গে সমঝোতা না হয়, বিএনপি যদি আন্দোলনে যায়, বিএনপি আন্দোলনে গেলে পরে অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলি যে যার এজেন্ডা নিয়ে নেমে পড়বে। বাংলাদেশ কমপ্লিটলি ডিস্টেবিলাইজড হয়ে যাবে, অস্থিতিশীল হয়ে যাবে। শুধু নির্বাচন বা রাজনৈতিক সংকটই নয়, লন্ডন বৈঠকে দেশে চলমান সব সংকট কেটে যাবে সে প্রত্যাশাই পুরো জাতি। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। দেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত স্বাস্থ্য অধিদপ্তর। চাহিদা অনুযায়ী দেশের বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা হচ্ছে করোনা পরীক্ষার কিট। আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ প্রতিরোধ সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এদিকে সংক্রমণ এড়াতে মাস্ক ব্যবহার সহ সতর্কতার বিষয়ে উদাসীন সাধারণ মানুষ। বিমানবন্দর, রেল স্টেশন, মেট্রো রেলে দেখা যায়নি কোনো পদক্ষেপ। আরও জানাচ্ছেন ফজলে আদিত্য। বিশ্বে নতুন করে বাড়ছে করোনা সংক্রমণ। আগের তিক্ত অভিজ্ঞতায় ক্ষয়ক্ষতি এড়াতে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। হঠাৎ সংক্রমণ বেড়ে যাওয়ায় বিভিন্ন হাসপাতালে শুরু হয় নমুনা পরীক্ষা। বৃহস্পতিবার সকাল থেকে নমুনা পরীক্ষার কিট সংগ্রহে স্বাস্থ্য অধিদপ্তরে জড়ো হতে থাকে হাসপাতাল কর্তৃপক্ষ। সবার মুখেই ছিল চাহিদা অনুযায়ী কিট না পাওয়ার অপেক্ষা। সব জায়গাতেই চাহিদা আসতেছে, একটু সংকট আছে, এটাই বলছে তারা। এই বিষয়ে অধিদপ্তরের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডাক্তার হালিমুর রশিদ জানান, পর্যাপ্ত কিট মজুদ রয়েছে, তবে হাসপাতালের সক্ষমতা অনুযায়ী সরবরাহ করা হচ্ছে। যে হাসপাতাল 100টা বা 1000টা বা 5000 ডিমান্ড দিচ্ছে, সেই গত এক বছরে কটা পরীক্ষা করছে সেটা দেখলে আমার ডিমান্ড বুঝতে পারবো। সব হাসপাতালকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে আপনাদের হাসপাতালে করোনার জন্য আলাদা বেড ডেডিকেট করে রাখতে। এদিকে রাজধানী মহাখালীর করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত। 9 জন রোগী ভর্তির কথা জানিয়ে হাসপাতালটির পরিচালক বলেন, গেল সপ্তাহের তুলনায় আনুপাতিক হারে বাড়ছে রোগী। আমরা যেহেতু ডেডিকেটেড কোভিড-19 আমাদের বেশ কিছু কিট ছিল এবং স্বাস্থ্য অধিদপ্তর আজকেও আমাদের বেশ কিছু কিট দিচ্ছে। এখন থেকেই যদি তারা কোভিড প্রোটোকল বা প্রিভেনশন মেজার নেয়, যদি স্প্রেডটা মানে লাখ লাখ লোকের না হয়, দেন উই আর ভেরি মাচ ক্যাপেবল টু ডিল উইথ ইট। করোনা প্রতিরোধে স্বাস্থ্য অধিদপ্তর মাস্ক ব্যবহার, জনসমাগম পরিহার সহ নানা পরামর্শ দিলেও সচেতন নয় সাধারণ মানুষ। সরকারি সেবা প্রতিষ্ঠান, মেট্রো রেল, বিমানবন্দর কিংবা স্টেশনের যাত্রী কর্তৃপক্ষ কেউই মানছে না নির্দেশনা। করোনা বাড়তেছে, মাস্ক ব্যবহার করতে এর বিকল্প নাই, এরকম কিছু বলে নাই। আসলে হঠাৎ করে এই নির্দেশিকা দেওয়া তো মানে মাস্ক সাথে নেই, পরবর্তীতে পড়ার চেষ্টা করব। করোনা আমি তো ডোজ দিয়ে রাখছি, 3টা ডোজই দিছি, তো সেই হিসাবে চিন্তা করলাম যে ডোজ দিতে তো কোনো সমস্যা নাই। সবগুলোতে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে করোনা এড়াতে সবাই যাতে মাস্ক ব্যবহার করে, এই মেসেজটা আমরা দেওয়ার চেষ্টা করতেছি। সচেতন মহল বলছে, প্রথম থেকেই স্বাস্থ্য সুরক্ষা মেনে না চললে আবারও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে ভাইরাসটি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সড়ক, রেল এবং নৌপথে বেড়েছে ঈদ শেষে কর্মস্থলে ফেরা মানুষের চাপ। রেলযাত্রা স্বস্তির হলেও সড়ক পথে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করেন যাত্রীরা। এদিকে সদরঘাট দিয়ে লঞ্চে স্বস্তিতে ঢাকায় ফিরছে দক্ষিণাঞ্চলের মানুষ। নৌপথে বাড়তি ভাড়া আদায়ের জন্য সরকারি নজরদারির অভাবকেই দুষছেন যাত্রীরা। আরও জানাচ্ছেন সাবরিনা মজুমদার। হাতে লাগেজ, চোখে ক্লান্তি, পরিবারের সাথে ঈদের আনন্দ আর গ্রামের স্মৃতি বুকে নিয়ে তিলোত্তমা নগরীতে ফিরতে শুরু করেছে মানুষ। কর্মের তাগিদে আবারও ছুটতে হচ্ছে কর্মব্যস্ত নগর জীবনে। বৃহস্পতিবার সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন গন্তব্যের ট্রেন এসে থামে। ছুটি শেষ হয়ে আসায় অনেকেই ফিরছেন রাজধানীতে। ফিরতি যাত্রা সার্বিকভাবে স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা। ট্রেনটা ছাড়ছে তো কোনো ভোগান্তি হয় নাই। লোকাল যাত্রী ওইভাবে ওঠেনি, সবাই সিটেই উঠেছে। আলহামদুলিল্লাহ নিরাপদে আসতে পেরেছি। লম্বা ছুটি থাকায় অনেকেই ঢাকায় ঈদ করে এখনো যাচ্ছেন বাড়ি কিংবা বেড়াতে ছুটছেন ঢাকার বাহিরে। অনেকদিন আমরা ছুটি পেয়েছি, সেই কারণে আমি আমার ফ্যামিলির সাথে ঘুরতে যাচ্ছি। আমি ঈদে ঘুরতে যাচ্ছি, আমার খুব ভালো লাগছে। আমরা এখন বেড়াতে যাচ্ছি আমার ফুফুর বাসায়। একই চিত্র বাস টার্মিনালগুলোতেও। যাত্রীরা ফিরছেন কুড়িগ্রাম, বরিশাল, ময়মনসিংহ, গোপালগঞ্জ সহ দেশের নানা প্রান্ত থেকে। বাড়ি ফেরা যাত্রীদের কিছুটা চাপের সুযোগে বাড়তি ভাড়া আদায় করতে দেখা গেছে 21 এক্সপ্রেস সহ কয়েকটি পরিবহনকে। তাই স্বীকার করে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া আদায় করছেন তারা। আমরা এদিক থেকে যাত্রী পাচ্ছি না, ওদিক থেকে যাত্রী আসছে, এই জন্য আমরা 50 টাকা বাড়তি নিয়েছি। বাড়তি ভাড়ায় যে 50 টাকা করে বেশি নিচ্ছে সবার কাছ থেকে। ঈদের সময় নর্মালি ভাড়া থাকে হচ্ছে 300 টাকা,
দোয়াবাঙ্গা থেকে ঢাকায়, আর ঈদের সময় হচ্ছে তারা 100 টাকা বেশি নেয়। এদিকে দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো থেকে লঞ্চ যোগে ঢাকায় ফেরা যাত্রীর চাপ বেড়েছে। সদরঘাটে নৌযাত্রা ব্যবস্থাপনা যাত্রীরা সন্তোষ জানালেও রয়েছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। টিকিটের ভাড়াটা একটু বেশি লিছে, 250 টাকার টিকিট লিছেন, আর এমনি মানে খুব চাপ বেশি, এটার জন্য একটু দেরি করে আইছে লঞ্চ। সুরেশ্বর থেকে লঞ্চে আসছি, ওখানে টাইম মতোই ছাড়ছে এবং ঠিক টাইম মতো গিয়ে পৌঁছেছে, এরকম কোনো ঝামেলা হয় নাই। তবে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ায় ঈদের ফিরতি যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও কম সংখ্যক যাত্রী মানে নির্দেশনা। সাবিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। এতে মহাসড়কে যানবাহন বাড়লেও চাপ সৃষ্টি হয়নি, তবে লঞ্চে রয়েছে রাজধানীমুখী যাত্রীর চাপ, যেখানে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ বাড়ছে। যাত্রী নিরাপত্তায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। সহকর্মীদের পাঠানো তথ্য এবং ছবিতে সালমা জাহানের রিপোর্ট। প্রিয়জনদের সাথে ঈদুল আজহা উদযাপন শেষে চাঁদপুর থেকে লঞ্চযোগে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। কোনো ভোগান্তি ছাড়াই স্বস্তিতে ফিরছে লঞ্চ যাত্রীরা। স্বাচ্ছন্দ্যবোধে ফিরে যাচ্ছি, কোনো কষ্ট হচ্ছে না, সুন্দরভাবে আসা যাওয়া যায়, বসা যায়, ঘোরাফেরা করা যাওয়া যায়, এই জন্য লঞ্চে যাওয়া। ঈদ ঘিরে বরিশাল লঞ্চ ঘাটে প্রতিদিন 6 থেকে 8টি লঞ্চ চলাচল করে, তবে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। কেবিনের দাম একটু বৃদ্ধি, আগে 1000 টাকা ছিল সিঙ্গেল, এখন 1200 টাকা করছে, আর ডাবলটা 2000 টাকা ছিল 2400 টাকা, কিন্তু তাও পাওয়া যাচ্ছে না। এদিকে যাত্রীদের নিরাপত্তার জন্য তৎপর রয়েছে নৌপুলিশ। এই কন্ট্রোল রুমের থেকে আমরা সার্বক্ষণিক 15 থেকে 20 জন লোক ডিউটি করছি, ডিউটিতে আমরা সবসময় টহলে আছি। ঈদের ছুটি শেষ না হতেই দক্ষিণ পশ্চিমের 21 জেলার মানুষ পদ্মা সেতু হয়ে ফিরছে ঢাকা। যানজট না থাকায় সবাই ফিরছেন স্বস্তিতে, তবে দ্বিগুণ ভাড়া আদায়ের অভিযোগ যাত্রীদের। ওইরকম কোনো ভোগান্তি হয় নাই, আগে যেরকম একটা গাড়ির চাপ থাকতো, কোনো যানজট হইতে এরকম কোনো কিছু হয় নাই। ঠিক অনেক জায়গায় সেনাবাহিনী যে কাজগুলো করছে ঠিক আছে, কিন্তু আসলে আমাদের এখানে আমরা আসার সময় এরকম কোনো সুবিধা পাইনি, কারণ হচ্ছে যেখানে আমাদের ভাড়া ছিল হচ্ছে গিয়ে 200 টাকা, সেখানে ভাড়া নিচ্ছে 400 টাকা। গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও নেই যানবাহনের চাপ, নির্বিঘ্নে গন্তব্যে ফিরছেন যাত্রীরা। কোনো জাম নাই, রাস্তা ক্লিয়ার আছে। দিনাজপুর থেকে সুন্দরভাবে আমি আসতে পারছি। ছুটির শেষ মুহূর্তের চাপ এড়াতে আগেই কর্মস্থলের পথে ফিরছে পিরোজপুরবাসী, তবে যারা অগ্রিম টিকিট কাটেননি তাদের পড়তে হয়েছে কিছুটা বিড়ম্বনায়। ছুটি দীর্ঘ 10 দিনের, তো এর ভিতরে আমরা এর আগেই চলে যাচ্ছি একটু আরামে এসে যাওয়ার জন্য। এখন আসছে রানিংয়ে, তাদের একটু টিকিটে পাইতে সমস্যা হইতেছে, আর আমাদের আগের যেটা ভাড়া ওইটাই এক। নারায়ণগঞ্জের ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট, মহাসড়কের শৃঙ্খলা ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে হাইওয়ে পুলিশ। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। ঈদের ছুটিতে পরিবার পরিজন নিয়ে নানান বিনোদন কেন্দ্রের পাশাপাশি ঐতিহাসিক স্থাপনাগুলোতেও ভিড় জমাচ্ছেন নগরবাসী। ঈদের ষষ্ঠ দিনেও মোগল স্থাপত্য লালবাগ কেল্লার আনাচে কানাচে দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। ইতিহাস ঐতিহ্যের সাথে শিশুদের পরিচয় করিয়ে দিতে ঐতিহাসিক এই স্থাপত্য ঘুরে আসা বলছেন অভিভাবকরা। ঐতিহাসিক এই স্থাপত্য নিজ চোখে দেখতে এসেছেন ভিনদেশিরাও, আরও জানাচ্ছেন তারেক মাহমুদ সুজন। ঈদের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় মুখর রাজধানীর ঐতিহাসিক স্থাপনাগুলো। ইতিহাসের গুরুত্ব ও নগর জীবনের অবকাশে ঈদের ষষ্ঠ দিনেও মোগল স্থাপত্য লালবাগ কেল্লার আনাচে কানাচে দেখা যায় বিভিন্ন বয়সী দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। কেউ ইতিহাসের গন্ধ নিতে, আবার কেউ ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী সহ আশপাশ এলাকা থেকে ছুটে এসেছেন ঐতিহাসিক এই আঙ্গিনায়। ঘোরাঘুরির পাশাপাশি পরিবারের সদস্যদের সাথে প্রিয় স্মৃতি ধারণ করতেও দেখা যায় দর্শনার্থীদের। কেল্লার চত্বরে অভিভাবকদের সঙ্গে ঘুরে বেড়াতে দেখা যায় শিশু কিশোরদেরও, যেন বই দেখা ছবির সাথে মিল খোঁজার চেষ্টা করছেন তারা। আমি প্রথমবার এসেছি, এখানে প্রকৃতিটা অনেক সুন্দর। আমি আমার বইতে দেখছি, আমার কাছে অনেক ভালো লাগছে দেখে আমি এখানে আসছি। আমার আম্মুর কাছ থেকে গানের অনেক গল্প শুনছি, বই আগে পড়েছি, এই প্রথম আসলাম এখানে। ঈদ আনন্দের পাশাপাশি ইতিহাসের সাথে সন্তানদের পরিচয় করিয়ে দিতে সচেষ্ট মা বাবারাও। ক্যালেন্ডারে, তারপরে আপনার টাকার মধ্যে আমরা এই লালবাগ কেল্লার ছবি দেখতাম,
তখন ছেলেরা অনেক দিন ধরে বায়না ধরছে যে আমরা এবার ঈদে লালবাগ কেল্লা ঘুরতে যাব। ঐতিহাসিক একটা জায়গা লালবাগ কেল্লা, বাচ্চাদের দেখাতে আসলাম। এটা তো একটা হিস্টোরিক্যাল জায়গা, এখানে ঢাকা আসলে এখানে আসার একটা টান থাকে আর কি। ঐতিহাসিক এই স্থাপত্য ও ঐতিহ্য দেখতে এসেছেন ভিনদেশিরাও। স্মৃতি ধারণে ক্যামেরাবন্দি করছেন মুহূর্তগুলো। I love this place. It is very historical place and I love Bangladesh. Most famous scenic spot here and we are feeling it's really good during this Eid vacation to visit here. Yeah. প্রয়োজনীয় সংস্কার ও সৌন্দর্য বর্ধনের মাধ্যমে দেশি বিদেশি পর্যটকদের পদচারণায় মুখরিত থাকবে ঐতিহাসিক এই প্রাঙ্গণ, এমন প্রত্যাশা সবার। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। ঈদের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজার। কানায় কানায় পূর্ণ সৈকতে বালিয়াড়ি। তীব্র গরম উপেক্ষা করে সাগরের নীল জলে গা ভাসাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে ছুটে এসেছেন অনেকেই। পর্যটকদের জন্য নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। কক্সবাজার থেকে আব্দুর রহমানের প্রতিবেদন, জানাচ্ছেন টুম্পা আফরোজ। ঈদুল আজহার ছুটিতে মানব সমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত। লোকে লোকারণ্য সৈকতের কলাতলি, সুগন্ধা, লাবণী সহ সবকটি পয়েন্ট। কেউ পরিবার, আবার কেউ বন্ধুদের সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন। ঘুরতে আসা পর্যটকদের কেউ ঘোড়ায়, কেউ বিচ বাইক, কেউ জেট স্কিতে চড়ে আনন্দে মেতেছেন। অনেকে বিস্তৃত বালিয়াড়িতে ঘুরে উপভোগ করছেন সাগরের অপার সৌন্দর্য। মোবাইল ও ক্যামেরায় প্রিয় স্মৃতি ধারণ করছেন অনেকে। তবে গরমে অধিকাংশ পর্যটকই স্বস্তি খুঁজতে সাগরের নোনা জলে নামছেন। আমরা রাজশাহী থেকে আসছি, কক্সবাজার এসে আমাদের অনেক ভালো লাগতেছে। ঈদের পরে এখানে আমরা 3 দিন যাবত আছি, অনেক মজা হইতেছে। আমার পরিবারের প্রায় 21 জন সদস্য আমরা আসছি সবাই। বিচে আইসা গোসল করতেছি, খুবই ভালো লাগছে, প্রকৃতি খুব সুন্দর। গভীর নিম্নচাপে টানা বৃষ্টিতে ব্যবসায়ীদের পর্যটক সংখ্যা থাকলেও রৌদ্রোজ্জ্বল ঈদের ছুটিতে ধারণার চেয়েও বেশি পর্যটক আসায় কক্সবাজারে প্রাণ ফিরেছে। সেই সঙ্গে স্বস্তির সুবাতাস বইছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মাঝে। এদিকে জ্যৈষ্ঠের খরতাপে উষ্ণতার সাথে বাড়ছে সূর্যের প্রখরতাও। আর এই সময়টায় সৈকতের নোনা জলে গা ভাসিয়ে দারুণ উচ্ছ্বসিত পর্যটকরা। তবে তাদের নিয়ন্ত্রণে বেশ হিমশিম খাচ্ছেন লাইফগার্ড কর্মীরা। যেখানে সেখানে পর্যটকরা নেমে যাচ্ছে, তার মধ্যে অনেকগুলো ইনসিডেন্ট হয়েছে আমাদের সমুদ্র সৈকতে। তো আমরা লাইফগার্ডরা সার্বক্ষণিক 3টা বিচের নির্দিষ্ট একটা এরিয়াতে দায়িত্ব পালন করি এবং আমাদের লাইফগার্ড সংকট রয়েছে, ইকুইপমেন্ট সংকট রয়েছে। তবে পর্যটকদের হয়রানি রোধে কাজ করছেন বলে জানায় ট্যুরিস্ট পুলিশ। নিরাপত্তার দিক দিয়ে সর্বোচ্চ আমরা যেটা সেবা, আমরা সেটা সেবা দিচ্ছি। আমাদের কাছে যে যখন আসতেছে আমরা সেই সেবাটাই আমরা দিচ্ছি। ঈদুল আজহার ছুটি আরও 2 দিন বাকি থাকলেও যার যার মতো ঘরে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। নিউজ ডেস্ক, দেশ টিভি।